এখন এই যে চেঞ্জের মাঝখানে আমার বাচ্চা কিভাবে অ্যাডাপ্ট করবে বা ওর ফিউচার কি হবে, ও আসলে ক্যারিয়ারে কি করবে, দুনিয়া বদলনা পারেগা, এডুকেশন সিস্টেম বদলনা পারেগা। এই যে টপিকটা, যে এডুকেশন সিস্টেম যখন ছিল, সবারই মনে হয়েছে যে এডুকেশন সিস্টেমটা বদলাতে হবে এবং এক্সিস্টিং যেটা আছে সেটা রান করছে না। আমি দুটো গল্প দিয়ে এই এডুকেশন সিস্টেম নিয়ে যে সবাই কথা বলছে, আমি ওই পয়েন্টসে আসবো। গল্প দুটো আমার লাইফেই ঘটা। তো আমার আর্লি লাইফে একবার আমাকে একজন বলেছিল যে, শিশির, তুমি ম্যাথমেটিক্সে পড়লা, তুমি কেন টিচিং প্রফেশনে গেলা না? বেসিক্যালি আমার কাছে আসলে খুব ইনসাল্টেড ফিল করেছিলাম, কেন আমাকে টিচার হইতে বলতেছে, আমি কেন টিচার হব? আমার যে কনসেপ্টটা সেই সময় কাজ করতো, যে আমি দেখতাম যে আসলে যাদের কোনো কিছু করার নাই বা আসলে পারে না কিছু, তারাই আসলে টিচার। কারণ আমি নিজে টিচার খুব ভালো যে পেয়েছি হাতে গোনা কয়েকজনকে। তো বেসিক্যালি আমার হয়তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল টিচারদের কাছ থেকে, সেটা পাইনি বলে আমার কাছে আমি ফ্রাস্ট্রেটেড হয়েছি। আসলে টিচারদের অনেক বেশি কানেক্টিং হওয়া উচিত, অনেক বেশি এক্সেসিভ হওয়া উচিত, যাতে স্টুডেন্টরা রিচ করতে পারে, কনফিডেন্ট ফিল করে টিচারের সঙ্গে। তো বেসিক্যালি যারা আসলে স্টুডেন্ট লাইফে টিচারদের অনেক বেশি এক্সেস পান, কাছে যেতে পারেন, কনফিডেন্ট পান, এডুকেশনের সাথে কানেক্টেড হতে পারেন, তারাই কিন্তু আসলে এডুকেশনের মজাটা বুঝতে পারেন এবং ভালো করেন ফিউচার লাইফে। বাংলাদেশের যে প্রেক্ষাপট বা আমরা যারা টিচিং প্রফেশনে আছি বা যেতে চাই বা চাই না, সবকিছু মিলিয়ে এখানে কিন্তু অনেক বড় একটা গ্রেডি আছে, যে আমরা কেন যেতে চাই, কেন যাই, কেন যেও অনেকে সাস্টেন করতে পারি না। এই জায়গাটাতে আমি আবার পরে আসবো। আমি দ্বিতীয় গল্পে যাচ্ছি। আমি যখন টিচিং প্রফেশনে গেলাম ফাইনালি, তখন আমি একটা রিসার্চ করেছিলাম। আমার একটা অ্যাসাইনমেন্টে আমি আমার স্টুডেন্টদের সাথে একটা রিসার্চ করেছিলাম, সেটা বোধহয় 17-তে। তো আমার ওই অ্যাসাইনমেন্টে আমার স্টুডেন্টরা এসে বললো যে প্রত্যন্ত এলাকাতে যে কম্পিউটার স্কিল নিয়ে ক্লাস হয়, সেখানে আসলে ক্যাম্পাস নেই, মানে হচ্ছে যে কলেজ বা যে স্কুলের নাম উল্লেখ করা থাকে সেখানে অনেক জায়গাতেই আসলে কম্পিউটার নেই। কিন্তু এই সাবজেক্টের স্টুডেন্ট আছে, শিক্ষক আছেন কিনা সেটা যেরকম আমরা জানি না, কিন্তু স্টুডেন্টরা আছেন। কোথায় পড়েন, কিভাবে পরীক্ষা দেন, সেই বিষয়টা কিন্তু তখনও ছিল। এডুকেশনের যেই জায়গাগুলোতে হিকাপ হতো সেটা তখনও ছিল, এখনো আছে। টিচার আসলে কি নিয়ে স্টুডেন্টের সামনে যাবে যারা আসলে প্রত্যন্ত এলাকাতে থাকেন? আর স্টুডেন্টরা যখন যান টিচারদের কাছে, তখনও আসলে টিচার এবং স্টুডেন্টের এই কমিউনিকেশনটা অনেক ক্ষেত্রেই ফ্রুটফুল হতো না। তাই তখনও বলতো যে এডুকেশন সিস্টেমটা বদলাতে হবে। তার আগে যখন এডুকেশন ছিল ব্রিটিশ আমলে, তখনও যারা পড়তেন তখনও তাদের কষ্ট হতো এবং পাশ করতে কষ্ট হতো। তারপর ওই এডুকেশনটা যখন চলে গেল, তখন সবাই বললো যে ওই এডুকেশনের যারা এডুকেটেড হয়েছিলেন তাদের মধ্যে যে বিদ্যার ডেপনেস ছিল বা নলেজ ছিল, এইটা আসলে আস্তে 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 কমতে শুরু করেছে এবং নিয়ার ফিউচারে আরো কমবে। বা এক্সিস্টিং যারা আছে বা পড়ছিল, তাদেরও কিন্তু আসলে এডুকেশনের কি খুব ডেপনেস ছিল। এই রিসেন্ট এই যে এডুকেশনের চেঞ্জটা আসলো, এর আগে যদি আমি যাই, তাহলে কি আসলে সবাই খুব বেশি এডুকেশনের সঙ্গে কানেক্টেড ছিল? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে বাংলা মিডিয়াম, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। আর মাদ্রাসা বা কারিগরি প্রযুক্তি শিক্ষা এগুলো আমি বাদই দিলাম। মেইন স্ট্রিমে দুটো আছে, যে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়াম। তো বেসিক্যালি যারা সচ্ছল ফ্যামিলি, তারা এডুকেশনের এই ব্যাপারটাতে অনেক বেশি কমপ্লেন, অনেক কিছু নিয়ে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে কনভার্ট হয়ে গেছেন। তো বেসিক্যালি উনাদের কিন্তু বাংলা মিডিয়াম বা আমাদের জেনারেল মেইন স্ট্রিমে যে বাংলা পড়াশোনার কারিকুলাম, তাদের অনেকেরই এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট নেই, কারণ তারা তো আসলে তাদের সন্তানকে দেননি। এইটা আরো একটা গল্প, যে আমাদের নিজেদের মধ্যেই আসলে এখন অনেক বেশি পার্থক্য, যে আমার বাচ্চা কিসে পড়ছে, তার বাচ্চা কিসে পড়ছে। যাদের বাচ্চারা আসলে বিদেশে গিয়ে পড়তে পারেন, তাদের কিন্তু এটা নিয়ে টেনশন খুব কম। আর যাদের বাচ্চারা পড়তে পারবেন না, তাদের জন্য আবার যারা চিন্তা করেছেন যে ফিনল্যান্ডের এডুকেশনটা বাংলাদেশে নিয়ে আসবেন, কারণ আমার বাচ্চা তো ফিনল্যান্ডে গিয়ে পড়তেই পারবে, কিন্তু যারা ফিনল্যান্ডে যেতে পারবে না, তাহলে ওই ফ্লেভারটা আমাদের দেশের বাচ্চারা পাক। হয়তো সেই কনসেপ্ট থেকেই আমাদের এই এডুকেশনে একটা বড় রকমের চেঞ্জ আসলো, যে এখন পড়াগুলো একটু ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু এইটার জন্য আমরা সবাই কথা বলছি। এই কথাগুলো আসলে এখন আমরা তো আসলে হঠাৎ করে এই এডুকেশন সিস্টেমটা আমরা চেঞ্জ করতে পারবো না। এটাতে আমাদের আসলে অ্যাডাপ্ট করতে হবে, আমাদেরকে হতে হবে, আমাদের বাচ্চাদেরকে করতে হবে, যারা অভিভাবক আছেন তাদেরকেও হতে হবে, এবং শিক্ষকদেরকেও খুব দ্রুত একটা প্রস্তুতি নিতে হবে বাচ্চাদেরকে কনফিডেন্ট করার জন্য। এখন আমাদের যে স্টেক হোল্ডার গুলো আছে, তাদের জন্য আসলে আমরা কি চিন্তা করছি, কি করা উচিত, বা এই জায়গাটাতে সবার মধ্যে একটা খুব উত্তেজনা হচ্ছে এবং সবাই অস্থির হচ্ছেন, আমিও অস্থির হচ্ছি সন্তানের মা হিসেবে। আমি হুরাইরা শিশির, ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। আর আজকে যে কন্টেন্টটা এডুকেশন সিস্টেম, সেটা নিয়ে কেন আমি কথা বলছি, বিকজ আমি একজন মা, আমার সন্তান বাংলা মিডিয়ামে পড়ে এবং আমিও পড়ছি, এবং আমার নিজস্ব রিসার্চ আছে, আমার নিজস্ব কিছু আইডিওলজি আছে এবং আমার কিছু চিন্তা আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরাইরা শিশির চ্যানেল
চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। বেসিক্যালি এখন এই এডুকেশন সিস্টেম চেঞ্জের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসলে কারা হচ্ছেন? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের সন্তানরা। তারা কিন্তু আসলে কিছুই বুঝতে পারছে না তাদের জীবন থেকে কিছু কি আসলে তাদের জীবনে প্রাপ্তি বেনিফিট হলো নাকি কিছু তারা হারিয়ে ফেললো, এই ব্যাপারটা ক্যালকুলেশন তারা এখনো করতে পারছে না। বাবা মারা উত্তেজিত হচ্ছে কারণ ওনারা আসলে সন্তানের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, যে ওরা যদি আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে এই এসএসসি এইচএসসি এর পরে তখন তো আবার একটা কারিকুলাম আছে, ওইটার সাথে আসলে মেইন স্ট্রিমের সাথে আসলে কানেক্টেড কিভাবে হবে? বাচ্চাকে আমি যখন বাংলা মিডিয়ামে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? যে একটা সময় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাই তো হুট করে যে এই সময়টাতে এডুকেশন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আর আমি 8 বছর আগে জানতাম না বা 10 বছর আগে জানতাম না। তো এখন এই যে চেঞ্জের মাঝখানে আমার বাচ্চা কিভাবে অ্যাডাপ্ট করবে বা ওর ফিউচার কি হবে, ও আসলে ক্যারিয়ারে কি করবে? বর্তমান সময়ে আসলে আমাদের জব মার্কেট বলেন বা সবগুলো ইন্ডাস্ট্রি মোটামুটি স্টাবলিশড, যে ওখানে আসলে ইনোভেশনের জায়গাগুলো বা ক্যারিয়ারের জায়গাগুলো অনেক বেশি সীমিত হয়ে এসছে। তাই আমাদের এখন পড়াশোনার মাঝখানে অনেক বেশি বৈচিত্র্য দরকার এবং আমাদের এখন আসলে ডিফারেন্ট ক্যারিয়ার, ডিফারেন্ট এক্সপার্টিস, ডিফারেন্ট ক্রিয়েটিভিটির একটা প্রয়োজন এসে দাঁড়িয়েছে, কারণ আমাদের জব মার্কেট ছোট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আসলে আমাদের এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতেই হতো, বা যেই এডুকেশনটাই থাকুক না কেন সেখানে মডিফিকেশনের প্রয়োজন ছিল। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ফিনল্যান্ডের এডুকেশনটা নেওয়ার মতো আমরা কি আসলে প্রস্তুত কিনা। এই জায়গাটাতে যেই কথাটা সেটা হচ্ছে যে আমাদের যারা শিক্ষকরা ছিলেন তাদেরকে যদি একটা কারিকুলামের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য প্রিপারেশন 2 বছর দেওয়া হতো, যে এক্সিস্টিং আর যেরকম বিএড এমএড থাকে এরকম, যে টিচার আসলে ওই ব্যাপারটার সাথে ট্রেনিং নিয়ে নিত, তাহলে তার একটা মাইন্ডসেট হতো, তিনি নিজে একটু স্টেবল হতো এবং স্টুডেন্টদেরকে বলতে পারতো যে কামিং যে এডুকেশন সিস্টেমটা আসছে এই এডুকেশন সিস্টেমটাতে তোমরা এই বেনিফিট করতে পারতাম। উনি আসলে পজিটিভ একটা মেসেজ দিতেন। এখন কিন্তু টিচাররা আসলে নিজেরাও ব্ল্যাঙ্ক, কারণ উনারা আসলে কি ট্রেনিং নিবেন, উনারা কতটুকু পারবেন এটা নিয়ে উনারাও আসলে শঙ্কায় আছেন। উনারা এখনো কনফিডেন্ট না, উনারা এখনো 100% ট্রেনিং উনারা পাননি, তার মানে উনাদেরকে ট্রেনিং এর জন্য সময় দিতে হবে। প্যারেন্টস যারা আছেন তারা এখন বুঝতে পারছেন না যে তার বাচ্চা ইন ফিউচারে কিভাবে মেইন স্ট্রিমে ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন অথবা হায়ার এডুকেশনের জন্য কিভাবে এই সময়টাতে যে একটা গ্যাপ এসছে বা একটা কনফিউশন এসেছে ওইটার সাথে কি করে ওনারা কানেক্টেড হবেন, ওনার বাচ্চাকে কি করে কানেক্টেড করবেন, এই ব্যাপারটা নিয়ে প্যারেন্টসরা উদ্বিগ্ন। স্বাভাবিক খুব ব্যাপার, আমি উদ্বিগ্ন, আমি জানি না আসলে কি হবে, আমার বাচ্চা কি করবে, ফিউচার প্ল্যান আমরা করতে পারছি না। বাচ্চা ওরা তো আসলে সব সময় চায় যে পড়াশোনাটা কম হবে, খেলাধুলা করবে, যেহেতু এখন খেলাধুলার কোনো বা এক্সট্রা কারিকুলামের কোনো কিছু নেই, তো এখন এডুকেশনটা যদি হয় যে এক্সট্রা কারিকুলাম বা অন্যান্য আনুষঙ্গিক এডুকেশন গুলোর সাথে কানেক্টেড হবে, একটা বাচ্চার স্কিল হবে, সার্ভাইভাল এডুকেশন গুলো থাকবে, বেসিক নলেজ গুলো মানুষের থাকা প্রয়োজন। আগে বিল্ট ইন হিসেবে আমরা প্রকৃতি থেকে পেতাম, বাচ্চারা এখন পায় না, কারণ হচ্ছে আমাদের জনগণ সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এখন আমরা কিন্তু আসলে অনেক টক শো শুনতে পাচ্ছি এবং অনেকে অনেক রকমের কথা বলছেন। তো এই জায়গাটাতে অনেকে অনেক আলোচনা থেকে একটা আলোচনা যেরকম যে ফিনল্যান্ডের মতো এনভায়রনমেন্ট, মানসিক একটা বিকাশ হতে আমাদের 300 বছরের মতো সময় লাগতে পারে, এই কথা একজন বললেন। এই ব্যাপারটাকে যদি আমি বেসিক ধরি তাহলে আমাদের যে মানসিক প্রস্তুতির জায়গাটাতে আমাদের বাংলাদেশের 52 বছর বা 53 বছরের এই যে এক্সপেরিয়েন্স, বাংলাদেশের জন্ম বলেন, বাংলাদেশের ম্যাচুরিটি বলেন বা বাংলাদেশের এই জায়গাটা থেকে ওই এডুকেশনটা নেওয়ার মতো মানসিক প্রস্তুতিটা ছিল, নাকি আমরা ইন বিটুইন অন্য কোনো আরো একটা কান্ট্রি আমাদের খুব কাছে তাদের এডুকেশন সিস্টেম ভালো সেখান থেকেও আমরা কিছু কিছু করে নিতে পারতাম। মানে ট্রান্সফরমেশনের যে একটা থাকে না যে এ থেকে বি, বি থেকে সি, এইরকম একটা ট্রান্সফরমেশন, নাকি এ থেকে একদম জেডে চলে যাব, মানে এই যে হুট করে একটা বড় রকমের ট্রান্সফরমেশন বা বড় রকমের একটা চেঞ্জ, এই জায়গাটাতে সবসময় কিন্তু চেঞ্জ সবার জন্যই একটা মারাত্মক ব্যাপার। যে আমরা হিউম্যান, আমরা কমফোর্ট জোন পছন্দ করি, আর বাচ্চারা তারা কিন্তু একটু একটু করে শিখে। বাচ্চার প্যারেন্টস যারা আছেন তারা আসলে নিজেরা জানেন না বাচ্চার এডুকেশনটা কি হবে বা কারিকুলাম কি, ওইটার সাথে কিভাবে তার বাচ্চাকে ইভ্যালুয়েট করা হবে, কিভাবে বাচ্চার ফিউচার করা হবে, সেটা নিয়ে যেরকম অডিট ডেফিনেটলি কথা বলবে, সবাই কথা বলবে এবং কথা বলতে হবে। সবাই যদি কথা না বলে তাহলে এখানে সুনির্ধারিত একটা নীতিমালা তৈরি হবে না যে এই বাচ্চারা ইন ফিউচারে কি করবেন। তার চেয়েও বড় কথা হচ্ছে টিচাররা পজিটিভলি কত দিনের মাঝখানে এইটার জন্য ফুললি ট্রেন্ড আপ হয়ে যাবে, এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। এই তিনটে স্টেক হোল্ডারকে আমাদেরকে আসলে কনফিডেন্ট দিতে হবে, তার চেয়েও বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ চেঞ্জ তো অলরেডি হয়ে গেছে। এটার সাথে যদি আমরা এখন অ্যাডাপ্ট করতে চাই, কোন কোন জায়গায় আমাদেরকে ইনপুট দিতে হবে সেই পয়েন্টস গুলো আমাদেরকে ধরে ধরে লিখে
আপনারা যারা ভাইরাল কন্টেন্ট করতে চাচ্ছেন বা কথা বলছেন, তাদের এখন উচিত হবে হচ্ছে এই জায়গাগুলো থেকে পয়েন্টস বের করে যারা নীতিমালা তৈরি করছেন বা বিভিন্ন ভাবে ভাইরাল কন্টেন্ট বানানো, যাতে করে এই কন্টেন্টগুলো সব জায়গায় ছড়িয়ে যায় এবং মানুষজন বুঝতে পারে যে আসলে আমাদের কি করণীয়, কি করলে আমাদের বাচ্চাদের উপকার হবে। এর মাঝখান দিয়ে আসলে এই যে সময়টাতে যে বাচ্চারা নিজেদের পড়াশোনার মাঝখানে এত বড় একটা চেঞ্জ পেলো বা এডুকেশনের সাথে কানেক্টেড হতে হিকাপ হলো বা পিছিয়ে পড়লো, আগিয়ে গেলে তো আগিয়ে গেল, কিন্তু যারা আসলে পিছিয়ে যাবে তাদের লং টার্ম লাইফ টাইম লাইবিলিটি আসলে কে নেবে? পার্শিয়ালি বলেন, ডিরেক্টলি বলেন, ইনডিরেক্টলি বলেন, একটা বাচ্চা বড় হবে, ম্যাচিউরড হবে, সে একটা পরিবারের দায়িত্ব বা তার নিজের একটা দায়ভার দায়িত্ববোধের জায়গাটাতে সে একটা জায়গায় রেসপন্সিবল হবেন। এখন তিনি কোন জায়গায় গিয়ে দাঁড়াবেন, তিনি প্রফেশনালি কতটুকু এক্সপ্লোর করবেন, সাকসেস করবেন এবং স্টেবল হবেন, এই জায়গাটাতে সবার কিন্তু দায়বদ্ধতার জায়গাটা রয়ে গেল। আপনার কাছে কি মনে হয় বলুন তো?